ভয়ঙ্কর চেহারা। তোমরা ভুল দেখেছ। মরা মানুষ কখনো কি চলে ফেরে, কথা কয়? আমি না আর একটা ব্যাপার লক্ষ্য করেছি। শ্বাস প্রশ্বাসের জন্য জ্যান্ত মানুষের বুক ওঠে আর নামে, কিন্তু মহারাজের বুক ছিল একেবারে স্থির, ঠিক যেন মরা মানুষের বুক। মশাই, কোন জুয়াচোরের পাল্লায় পড়েছে? আমাদের মহারাজা গেল সপ্তাহে বিলেত থেকে ফিরেছে। বিলেতে তিনি 8 মাস ছিলেন। লীলা, তুমি এখানে? একটাও কথা না, আমার পিছন পিছন এসো। এই আমার আদেশ। তুমি কথা দিয়েছ, এই আদেশ অমান্য করে নিজের বিপদকে ডেকে এলো না। ওম কাল কালায় বিদ্মহে কালাতীতায় ধীমহি তন্নো কাল ভৈরবা প্রচোদয়াৎ। জ্যাঠামশাই, আমাকে নিয়ে গেল। জ্যাঠামশাই নিয়ে গেল, আমাকে নিয়ে গেল। জ্যাঠামশাই। ভালো নয়, এটা বলেন কি আনন্দ বাবু? এরকম চমৎকার গয়না আজকাল কেউ দেখতেই পায় না। এরকম গয়না চলন ছিল সেই নবাবী আমলে। কতদিন হয়ে গেল এরকম গয়না দেখিনি। কিন্তু গল্পটি কি? আরে বাবা, একটু ধৈর্য ধরো। এমন রোদে ধোয়া সকালে এরকম গল্প অস্বাভাবিক বলে মনে হবে। অলৌকিক গল্প জমে নিরালা রাতের ছায়ায়। গল্প শোনার আড্ডা কোনো রকম কুসংস্কার বা অতিপ্রাকৃত বিষয়বস্তুকে প্রশ্রয় দেয় না। অতএব এই গল্পে আপনারা যা শুনবেন সবই লেখকের কল্পনাপ্রসূত। এর সাথে বাস্তবের কোনো মিল নেই। হেমেন্দ্র কুমার রায় বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিক সিরিজের অন্যতম এক শ্রেষ্ঠ লেখক। আজ গল্প শোনার আড্ডায় তারই উপস্থাপনা করা এক গল্প, মোহনপুরের শ্মশান। গল্পটি আমরা সংগ্রহ করেছি ভৌতিক সমগ্র বইটি থেকে। আজকের গল্প পাঠে আমি প্রিয়ব্রত, এবং আজকের গল্পে যারা দুর্দান্ত অভিনয় করেছেন তারা হলেন শ্রেয়ান, অনিরুদ্ধ, অনুভব, সোহেল, যুথিকা, শান্ত এবং অনন্ত। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের মোহনপুরের শ্মশান। আজ আমি যার জীবনের আশ্চর্য কাহিনী বলবো তার নাম হচ্ছে আনন্দমোহন সেন। তাকে আমি চিনি না, অবশ্য চোখেও দেখিনি। খুব সম্ভব তার মৃত্যু হয়েছে আমার জন্মাবার আগেই। এখন আপনারা জিজ্ঞাসা করতেই পারেন, এমন একজন লোকের জীবন কাহিনীর সঙ্গে আমি পরিচিত হলাম কেমন করে? হ্যাঁ, আগে এই জিজ্ঞাসারই জবাব দেওয়া উচিত। নইলে আপনারা হয়তো ভাবতেই পারেন যে নিজের মন গড়া একটা আজগুবি উপকথা বলে আমি খামোখা আপনাদের পিলে চমকে দেওয়ার চেষ্টা করছি। এই বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক জগতে আনন্দমোহনের গল্প যে বিশ্বাসযোগ্য হবে না, আমিও অস্বীকার করি না এই কথা। কিন্তু যে কাহিনী আমি নিজে রচনা করিনি তা সত্য বা মিথ্যা বলে একতরফা ডিগ্রি জারি করবার অধিকার নেই আমার। বিশ্বাস করা এবং না করার সম্বন্ধে আমি আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা দিতে রাজি আছি। শঙ্কর বসু ছিলেন একজন অধ্যাপক এবং আমার খুব ভালো বন্ধু। এবারের পুজোর ছুটিটা তার দেশের বাড়িতে কাটাবার জন্যে আমাকে তিনি সঙ্গে নিলেন। তার দেশের বাড়ি ছিল বর্ধমানের দামোদর নদের ধারে। বৈঠকখানায় ঢুকেই একখানা বড় তৈলচিত্রের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। চিত্রের বিষয়বস্তু এই: চারিধারে অন্ধকার, একটি তরুণী, তার তুলে ধরা ডানাতে সেকেলের লণ্ঠন। তরুণীর দেহের অন্যান্য অংশ অন্ধকারের ভেতরে প্রায় মিলিয়ে গিয়েছে, কেবল ভালো করে দেখা যাচ্ছে তার মুখখানি। অপূর্ব জীবন্ত সৌন্দর্য ভরা সেই মুখ,
পটের একপাশে খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আরেক মূর্তি। সে যুবক এবং তার চোখে মুখে ফুটে উঠেছে বিষম বিস্ময় ও দারুণ আতঙ্ক। সুন্দরীর লণ্ঠনের আলোতে যুবক বোধহয় এমন কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে, মানুষের বুকের রক্ত যাতে জমে যায় বরফের মতন। অদ্ভুত বিষয়বস্তু। তরুণী কি দেখাতে চায় এবং যুবক কেনই বা এত ভয় পেয়েছে, ছবিতে তার কোনো ইঙ্গিতই নেই। এরপর শঙ্কর হেসে বলল, হিমাংশু, এরকম রহস্যময় ছবি তুমি বোধহয় আগে কখনো দেখোনি, তাই না? না, কিন্তু ছবিতে চিত্রকর কি দেখাতে চায় বলো তো? মনে হচ্ছে এখানে কাল্পনিক ছবি নয়, ছবিতে যে দৃশ্য রয়েছে এই পৃথিবীর ওপর একদিন সত্য সত্যই তার অভিনয় হয়তো হয়ে গিয়েছে। হ্যাঁ, মানে তোমার অনুমান ঠিক মিথ্যা না। ছবিখানি আঁকা হয়েছে একটা সত্য ঘটনাকে অবলম্বন করে। কি সে ঘটনা? ভয়ঙ্কর। এই ছবিতে ফুটেছে একটা বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্য। ওই যে তরুণীকে দেখছো, আচ্ছা, ওর নাম হচ্ছে লীলা। ও, আর ওই যে যুবক, ওর নাম আনন্দ মোহন সেন। কিন্তু কে ওরা? লীলার জ্যাঠামশাইয়ের নাম চন্দ্রমোহন চৌধুরী, সেকালকার একজন সুবিখ্যাত মূর্তি চিত্রকর। আনন্দমোহন ছিল তারই কৃতি ছাত্র। এই ছবিখানা দেখলে তার কলা নৈপুণ্যের পরিচয় পাবে, কারণ এটা তারই আঁকা। এরা কেউই আজ আর বেঁচে নেই। সেসব ঠিক আছে, এখন গল্পটি কি শুনি। আমার বাবা আনন্দমোহনের নিজের মুখ থেকে গল্পটি শুনে আমাকে বলেছিলেন। সে অনেকদিন আগের ঘটনা। বাবাকে আনন্দমোহন খুব ভালোবাসত, তাই মারা যাবার আগে ছবিখানা তাকে উপহার দিয়ে গিয়েছিল। কিন্তু গল্পটি কি? আরে বাবা, একটু ধৈর্য ধরো। এমন রোদে ধোয়া সকালে এরকম গল্প অস্বাভাবিক বলে মনে হবে। অলৌকিক গল্প জমে নিরালা রাতের ছায়ায়। সেদিনের সন্ধ্যাটা ছিল বাস্তবিক এই গল্প শোনার পক্ষে রীতিমতো উপযোগী। সন্ধ্যার আগেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঝোড়ো হাওয়ায় উদ্দাম দীর্ঘশ্বাসে গাছে গাছে থেকে থেকে ফুটছে বেদনার ভাষা। মেঘে মেঘে আকাশ ঢাকা এবং পৃথিবী ঢাকা অন্ধকারের ঘেরাটোপে। বাইরের দিকে মুখ করে এবং দেয়ালের দিকে পিঠ রেখে দুখানা পুরাতন ইজি চেয়ারের ওপরে চুপ করে বসে আছি আমি এবং শঙ্কর। কোথাও নেই মানুষের কাজের বা কণ্ঠের সারা শব্দ। আমরা উপভোগ করছিলাম এই বৃষ্টিধারা ধৌত নির্জনতা। বোধ করি বৃষ্টি ও ঝড়কে ফাঁকি দেওয়ার জন্যই হঠাৎ একটা বাদুড় ভিতরে এসে বারান্দার ছাদ ঘেঁষে দুই ডানা দিয়ে ঝটপট শব্দ তুলে উড়ে বেড়াতে লাগলো। আমি বললাম, লেখকরা অলৌকিক গল্প বলবার সময়ে প্রায় বাদুড়ের উল্লেখ করেন, তোমারও গল্পে বাদুড় আছে নাকি? না না, ওসব বাদুর ফাদুর নেই। তাহলে সেই ভ্রম সংশোধনের জন্য বাদুড় নিজেই এসে হাজির হয়েছে। রসিক বাদুড়কে ধন্যবাদ। নাও, এখন গল্পটা শুরু করো। দেখো, আজ থেকে অন্তত 70 বছর আগেকার কথা বলছি। সে সময় ফটোগ্রাফ তোলবার কৌশল আবিষ্কৃত হয়েছে বটে, তবে বাংলাদেশে তার প্রভাব একরকম ছিল না বললেই চলে। কিন্তু মানুষের অহংজ্ঞান অল্প নয়। মৃত্যুর আগে সে ইহলোকে নিজের স্থায়ী কিছু চিহ্ন রেখে যেতে চায়, এবং ধনীদের ভিতরেই এই স্বভাবের প্রকাশ বেশি পাওয়া যায়। বাংলাদেশের প্রাচীন ধনী পরিবারের বসত বাড়ির ভেতরে গেলে দেখতে পাবে দেওয়ালে চারিদিকে টাঙানো আছে বড় বড় তৈলচিত্র। অধিকাংশই হচ্ছে পূর্বপুরুষদের ছবি। আজকের ধনী এবং নির্ধনরাও সাধারণত ফটোগ্রাফের সাহায্যে নিজের নশ্বর চেহারাটাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবার চেষ্টা করে, কিন্তু সেকালে ছিল কেবল তৈলচিত্রের চলন। ধনীরা নিজেদের নশ্বর দেহগুলোকে অবিনশ্বর করবার জন্য বড় বড় চিত্রকরকে আহ্বান করতেন। সেকালকার গরিব বা সাধারণ গৃহস্থরা ইচ্ছা থাকলেও
এই বিলাসিতাকে প্রশ্রয় দিতে পারতেন না, কারণ তৈলচিত্র আঁকতে যত টাকার দরকার ছিল তত টাকা তাদের পকেটে থাকতো না। চন্দ্রবাবু ছিলেন সেকালকার একজন নামজাদা মূর্তি চিত্রকর। শিল্পী সমাজে তার ছিল ওস্তাদ বলে খ্যাতি, এবং ধনী সমাজে তার ছিল অতিশয় সমাদর। নিজেদের খোলস অর্থাৎ বাইরের চেহারাটাকে অমর করবার প্রত্যাশায় সেকালকার অনেক রাজা মহারাজা তার আশ্রয় গ্রহণ করতেন। চন্দ্রবাবুর ছাত্রও ছিল কয়েকজন। অবসরকালে তিনি তাদের চিত্র সম্বন্ধে শিক্ষা দিতেন, এবং সেই ছাত্রদেরই মধ্যে একজন ছিল খুবই তার প্রিয়, যার নাম আনন্দমোহন। আনন্দ যাকে বলেছিল অনাথ। তার বাড়ি ঘর, আত্মীয় স্বজন, সম্পত্তি, টাকা পয়সা কিছুই ছিল না, কিন্তু আনন্দের চিত্রাঙ্কন পটুতা আর মিষ্টি স্বভাব তাকে আকৃষ্ট করেছিল। আনন্দকে তিনি নিজের সংসারে আশ্রয় দিয়েছিলেন, একেবারে বাড়ির ছেলের মতোই। এদিকে চন্দ্রবাবু ছিলেন চিরকুমার। নিজের আর্ট নিয়ে তিনি সর্বদাই এমন মত্ত হয়ে থাকতেন যে কখন তার প্রৌঢ় বয়স পেরিয়েছে এবং মনুষ্য সমাজে যে বিবাহ বলেও কোনো অনুষ্ঠানের অস্তিত্ব আছে তা কোনোদিনই তার স্মরণ পথে উদিত হয়নি। তার পরলোকগত কনিষ্ঠ ভ্রাতার একটি মেয়ে ছিল, তার নাম লীলা। গৃহস্থালীর সমস্ত কর্তব্য সেই পালন করত, আর গৃহস্থালীর বাইরের যা কাজ ছিল তার ভার ছিল আনন্দের উপর। এই দুজনের হাতে সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে চন্দ্রবাবু নিশ্চিন্ত হয়ে করতেন কলালক্ষ্মীর সেবা। কলকাতার হট্টগোল চন্দ্রবাবুর একেবারেই ভালো লাগতো না, অথচ তার পক্ষে কলকাতার সঙ্গে সম্পর্ক না রাখলেই নয়। তাই তিনি বাস করতেন শহরতলির এমন এক জায়গায় যেখানে শহরের কাছাকাছি থেকেও উপভোগ করা যায়, আবার পল্লী প্রকৃতিতেও থাকা যায়। হিমাংশু, মনে রেখো, এ হচ্ছে 70 বছর আগেকার কথা। তখন নিজ কলকাতা শহরেও ছিল না ইলেকট্রিক, মোটর, বাস এবং অন্যান্য আধুনিক যুগের লক্ষণ। অনেক রাস্তায় থাকতো মিটমিটে তেলের আলো, এবং অনেক রাস্তার দুধারে থাকতো নালা বা খোলা ড্রেন। খোলার ঘর এবং বস্তি দেখা যেত তখন কলকাতার যেখানে সেখানে। আজ কলকাতায় তুমি সরকারি বাগান ছাড়া ছোট বা বড় কোনো মাঠই প্রায় খুঁজে পাবে না, কিন্তু তখনকার দিনে কলকাতার প্রচুর স্থানেই ছিল অনেক বড় বড় মাঠ, ময়দান এবং ছোটখাটো জঙ্গলের মতো জায়গা। সেখানে গেলে শহরে বসেই দেখতে পাওয়া যেত পল্লীগ্রামের আংশিক ছবি। সে সময় শহরের অবস্থায় যখন ছিল এরকম, তখন শহরতলি ছিল যে পল্লীগ্রামের মতোই, এটুকু নিশ্চয়ই আন্দাজ করা তোমার পক্ষে কঠিন হবে না। এমনকি তখন টলিগঞ্জ প্রভৃতি স্থানে গেলে মনে হতো অরণ্যে এসেছি। এমনই এক জায়গাতেই ছিল চন্দ্রবাবুর বসত বাড়ি, এবং তার থেকে কিছুটা দূরেই ছিল তার চিত্রশালা, একেবারে কলকাতার প্রান্ত সীমায়। আসল গল্প শুরু করবার আগে এখানে আরেকটা কথা বলে রাখি। লীলার বয়স হয়েছিল তখন 16 কি 17। তখনকার দিনে এত বয়সের কুমারী কন্যার সংখ্যা ছিল খুবই অল্প, কিন্তু চন্দ্রবাবু ছিলেন ইংরেজি মেজাজের লোক। ব্রাহ্ম বা খ্রিস্টান না হলেও বিশ্বাস করতেন যে অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়া উচিত না। কেবল পরমা সুন্দরী বললেও লীলার রূপের কথা ঠিক মতো বোঝানো যায় না। সে ছিল অদ্ভুত রূপসী। রং, গড়ন, মুখ চোখ ছিল এমন ধারা যে খুঁজলেও তার জোড়া মিলত না। তার উপরে লীলার প্রকৃতিও ছিল অতি মধুর, খুবই নম্র। সুতরাং এমন একটি মেয়ের দিকে যে আনন্দ আকৃষ্ট হবেই, এ হচ্ছে খুবই সহজ কথা। মনে মনে সে অদূর ভবিষ্যতে লীলাকে নিজের সহধর্মিণী রূপে কল্পনা করত। লীলাও বোধহয় এটুকু বুঝতে পারত, যদিও আনন্দ কোনোদিনই মুখে তা প্রকাশ করেনি। আনন্দ ও লীলা ছিল একই জাতেরই লোক, তবু আপাতত লীলার সঙ্গে যে তার বিবাহের প্রসঙ্গ, ওটাও অসম্ভব। এই সত্য আনন্দের অজানা ছিল না। সে হচ্ছে অনাথ, পরের আশ্রয়ে বাস করছে। সে লীলাকে বিয়ে করতে চাইলে চন্দ্রবাবু হয় খাপ্পা হয়ে উঠবেন, নয় হেসে উড়িয়ে দেবেন। অতএব নিজেকে যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি করে তোলবার চেষ্টা করছিল আনন্দ।
চন্দ্রবাবু নিজেই মত প্রকাশ করেছেন তার শিক্ষা প্রায় সম্পূর্ণ হয়েই এসেছে, অল্প দিনের মধ্যেই স্বাধীনভাবে সে চিত্র ব্যবসা অবলম্বন করতে পারবে। স্বাধীন হওয়ার অর্থই হচ্ছে অর্থ উপার্জন করবার ক্ষমতা। ধনী সমাজে আনন্দের যদি পসার হয় তাহলে তার হাতে লীলাকে সমর্পণ করতে চন্দ্রবাবুর নিশ্চয়ই আপত্তি হবে না। আনন্দ এভাবেই দিনের পর দিন গুনছিল এই আশা নিয়ে। তখন সন্ধ্যা হয় আর কি। অন্যান্য ছাত্ররা তখন বিদায় নিয়েছে, কিন্তু চিত্রশালার মধ্যে তখনও কাজ করছে আনন্দ একাকী। একখানি বড় ঘর, দোতলার উপরে। এখানে সেখানে দেওয়ালের উপর রয়েছে অনেকগুলো ছোট বড় সম্পূর্ণ বা অসম্পূর্ণ ছবি, সবই তৈলচিত্র। তখনকার দিনে শিক্ষিত বাঙালি চিত্রকররা সাধারণত জলীয় রং বা যেটাকে ওয়াটার কালার বলে তা ব্যবহার করতেন না। জলীয় রং যারা ব্যবহার করত শিক্ষিতরা অবজ্ঞা করে তাদের পটুয়া বলে ডাকতেন। বাংলাদেশের আধুনিক শিক্ষিত সমাজে জলীয় রঙের প্রাধান্য স্থাপন করেন সর্বপ্রথমে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ। এদিকে তাড়াতাড়ি স্বাধীন হওয়ার জন্যে আনন্দমোহন পরিশ্রম করত প্রায় দিন রাত ধরে। অন্যান্য ছাত্ররা ছুটি নিয়ে চলে গেলেও সে অনেকক্ষণ ধরে চিত্রশালায় রং আর তুলি নিয়ে বসে থাকত। কোনো খেয়ালি ক্রেতার ফরমাসে সে আঁকছিল একখানা অদ্ভুত ছবি, নরকের এক দৃশ্য। যমদূতেরা জনৈক পাপীকে ধরে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে উদ্যত হয়েছে। পাপীর মূর্তি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, কিন্তু আনন্দ বিপদে পড়েছে যমদূতগুলোকে নিয়ে। জ্যান্ত মানুষের সঙ্গে যমদূতদের পরিচয় হয় না, আনন্দও কখনো দেখেনি যমদূত। তাদের চেহারা যে ঠিক কিরকম হওয়া উচিত আনন্দ কিছুতেই তা ধারণা করতে পারছে না। বিলাতি প্রচুর ছবিতে ইম্প, ডেমন, ডেভিল প্রভৃতিকে দেখেছে আনন্দ। তাদের কালো কালো প্রায় মানুষের মতোই চেহারা, কিন্তু তাদের মাথায় থাকে শিং, আর পেছনে থাকে ল্যাজ, আর পায়ে থাকে গরুর মতো খুর। কিন্তু যিনি ছবির ফরমাস দিয়েছেন তিনি নাকি পরম হিন্দু, গঙ্গা জল ছাড়া অন্য কোনো জল পান করেন না। আনন্দ অনায়াসেই ফিরিঙ্গি, ইম্প, ডেমন, ডেভিল এ সমস্ত মূর্তি আঁকতে পারত, কিন্তু সেসব খ্রিস্টানি মূর্তি দেখলে হয়তো হিন্দু ক্রেতার হিন্দুত্বই নষ্ট হয়ে যাবে। আর ছবি আঁকা সম্ভবপর নয়। চিত্রশালার মধ্যে পুঞ্জীভূত হয়ে উঠবার চেষ্টা করছে সন্ধ্যার অন্ধকার। বাইরে ক্রমে ক্রমে স্তব্ধ হয়ে আসছে নাগরিক কোলাহল। তখনও তুলি হাতে আনন্দ দাঁড়িয়ে আছে। সে ভাবছে, যমদূতদের, হিন্দু যমদূতদের কিরকম দেখতে? রাক্ষসের মতো, ভূতপ্রেতদের মতো। কিন্তু রাক্ষস আর ভূতপ্রেতদেরই বা চেহারা কিরকম হওয়া উচিত? আমি তো তাদের কখনো চোখেই দেখিনি। অনেক মাথা ঘামিয়েও কুল কিনারা কিছু না পেয়ে আনন্দ শেষটা ধৈর্য হারিয়ে ফেলল। সে বলল, আরে নিকুচি করেছে, যমদূতেরা জাহান নামে যাক, আমি তাদের রাখতে পারবো না ভাই। সঙ্গে সঙ্গে তার পেছন থেকে একটা চাপা গলায় কে হেসে উঠল। চমকে আনন্দ ফিরে দেখল ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছে একটা অপরিচিত মূর্তি। চিত্রশালার ভিতরে তখন ভালো করে চোখ চলে না, বেশ অন্ধকার। বাইরে শোনা গেল প্যাঁচার ডাক। মূর্তি স্থির চোখে তাকিয়েছিল চিত্রপটের সম্পূর্ণ যমদূতগুলোর দিকে। বিচিত্র তার চেহারা, পোশাকও সাধারণ লোকের বা বাঙালির মতো নয়। সাজগোজ দেখলে মনে হয় কোন রাজা, এমনকি কোটিবদ্ধ থেকে ঝুলছে একখানা তরবারি পর্যন্ত। সৈনিকের মতো সিধে হয়ে দাঁড়িয়ে রয়েছে মূর্তি। অন্ধকারে তাকে খানিক দেখা যাচ্ছিল এবং খানিক দেখাও যাচ্ছিল না, কিন্তু অন্ধকারের মধ্যেও ঝকমক করে উঠছিল তার স্বর্ণখচিত নানা রত্নে অলঙ্কৃত বহুমূল্য পোশাক। এমন মূর্তি এখানে দেখবার আশা একেবারেই করেনি আনন্দ। সে রীতিমতো হতভম্ব হয়ে গেল। মূর্তি গম্ভীর স্বরে বললে, ছোকরা, পৃথিবীতে যখন বেঁচে আছো
যমদূতকে নিয়ে মাথা কেন ঘামাচ্ছ? আগে খরিদ্দারের ফরমাস। খরিদ্দারের ফরমাসও আর কোনোদিন যমদূতকে দেখার চেষ্টা করো না। তো চন্দ্রবাবুর কাছে আপনার কোনো দরকার আছে? অনুগ্রহ করে ওই আসনটায় বসুন। চন্দ্রমোহন চৌধুরী কোথায়? আগে তিনি তো কাজে বেরিয়ে গেছেন, ফিরতে তো রাত হবে। চন্দ্রমোহন চৌধুরীকে বলো আমি মোহনপুরের মহারাজ মহেন্দ্র নারায়ণ। আসছে কাল সন্ধ্যায় ঠিক 8টার সময় আমি আবার তার সঙ্গে দেখা করতে আসব। সে যেন এখানে হাজির থাকে। মূর্তি একখানা হাত রাখলো আনন্দের কাঁধের উপরে। আনন্দের মনে হলো তার সর্বাঙ্গের উপর দিয়ে বয়ে গেল যেন একটা তরঙ্গিত তুষার বাড়ির হিল্লোল। সে পিছিয়ে দাঁড়ালো সভয়ে। মূর্তি হঠাৎ ফিরে দাঁড়ালো, তারপর সোজা বেরিয়ে গেল নিঃশব্দ পদসঞ্চারে। ঘরের আবহ এতক্ষণ যেন তুষার শীতল হয়েছিল। মূর্তি অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই আবার যেন ঘরের মধ্যে জেগে উঠল গ্রীষ্মের উত্তাপ। আনন্দের কেমন কৌতূহল হলো। সে চিত্রশালা থেকে বেরিয়ে মূর্তি কোন দিকে যায় দেখবার জন্যে কিছুটা এগিয়ে গেল। ওই জানালাটার তলাতেই আছে চিত্রশালা থেকে বেরিয়ে যাওয়ার একটা মাত্র দরজা। সে তাড়াতাড়ি জানালার কাছে দাঁড়ালো। প্রায় 10 মিনিট জানালার কাছে দাঁড়িয়ে রইল, কিন্তু সদর দরজা দিয়ে কাউকেই বাইরে বেরোতে দেখল না। এই সম্ভাবনা মনে জাগতেই আনন্দের সমস্ত দেহ হয়ে উঠল রোমাঞ্চিত। কি এক অজানা ভয়ে সে তাড়াতাড়ি ওপরের ঘর থেকে বেরিয়ে একতলায় নেমে আসলো, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। তখনই আশ্চর্য ব্যাপার নিয়ে আর এক ফোঁটা মাথা না ঘামিয়ে সে চিত্রশালার দরজা বন্ধ করে বেরিয়ে গেল। সেই রাতেই আনন্দ আগন্তুকের কথা চন্দ্রবাবুকে জানালো। চন্দ্রবাবু একটু বিস্মিত হয়ে বললেন, মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ? কখনো তার নাম পর্যন্ত শুনিনি। কি চান তিনি? নিশ্চয়ই আমার হাতে তার রাজ্যসভার সমর্পণ করতে আসবেন না। বোধহয় তার একখানা ছবি আঁকাতে চান। বেশ, কাল যথাসময়ে মহারাজা বাহাদুরকে সসম্মানে অভ্যর্থনার জন্য চিত্রশালায় উপস্থিত থাকব। পরদিনের সন্ধ্যা। চিত্রশালার মধ্যে একমাত্র আনন্দ ছাড়া আর কোনো ছাত্র নেই। চন্দ্রবাবু ঘরের ভিতরে পায়চারি করছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, 8টা তো বাজে। আনন্দ কই? এখনো তো কারোর টিকিটিও দেখতে পাচ্ছি না। আগে তিনি ঠিক 8টার সময় আসবেন বলেছেন। ঘড়ির দিকে তাকিয়ে চন্দ্রবাবু বললেন, কি নাম বলেছিলে যেন? মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ? আগে হ্যাঁ। তা দেখতে কিরকম? দেখলেই মনে হয় সম্ভ্রান্ত ব্যক্তি। ও, বয়স কত? বলা শক্ত স্যার, তবে এইটুকু বলতে পারি বয়সে তিনি যুবক নন। ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজল। একতলা থেকে দোতলায় উঠবার কাঠের সিঁড়ির উপরে শোনা গেল না কারুর পায়ের শব্দ, কিন্তু ঘরের দরজার সামনে দেখা গেল মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণের মূর্তি। মহেন্দ্র নারায়ণের মূর্তির ভিতর দিয়ে প্রকাশ পাচ্ছিল এমন একটা আশ্চর্য ব্যক্তিত্বের ভাব যে চন্দ্রবাবু তাড়াতাড়ি মাথা হেট করে তাকে প্রণাম না করে পারলেন না। মহেন্দ্র নারায়ণ ঘরের ভিতরে এসে দাঁড়ালেন। চন্দ্রবাবু তাড়াতাড়ি একখানা চেয়ার টেনে এগিয়ে দিয়ে বললেন, আগে বসতে আজ্ঞা হোক। মহেন্দ্র নারায়ণ সেদিকে ভ্রুক্ষেপও করলেন না, দাঁড়িয়েই রইলেন। চন্দ্রবাবু বললেন, আপনি কি সেই মোহনপুরের মহারাজা বাহাদুর? শুনলুম আমার সঙ্গে মহারাজা বাহাদুরের কোনো দরকার আছে। এই প্রশ্নের জবাব না দিয়ে মহেন্দ্র নারায়ণ হাত তুলে আনন্দকে দেখিয়ে বললেন, তোমার ও লোকটি কি বিশ্বস্ত? আগে হ্যাঁ, অত্যন্ত। পরিচ্ছদের ভিতর থেকে একটি ছোট বাক্স বার করে মহেন্দ্র নারায়ণ বললেন, এই বাক্সটা নিয়ে ওকে কাছাকাছি কোনো জহুরির কাছে যেতে বলো। ও যাচাই করে আসুক এই বাক্সের ভিতরে যা আছে তার দাম কত। বাক্সটি নিয়ে আনন্দ বেরিয়ে গেল। জহুরির বাড়ি যেতে তার বেশিক্ষণ লাগলো না। পরিচিত জহুরি।
अरे आनंद बाबू जी, आइए आइए, गरीब खाने में तशरीफ रखिए। अब बहुत दिनों बाद आए हैं आप। अब तू आनंद बाबू के लिए चाय पानी लाओ। बोलिए। বাক্সটা খুলে দেখুন। तो आनंद बाबू, ये सब जुड़वा गहना कार? आश्चर्य, আর এরকম জোড়োয়া গহনা কার বলুন তো? এ কালেও এসব কেউ ব্যবহার করে নাকি? মোহনপুরের মহারাজার। আচ্ছা, গয়নাগুলো কি ভালো নয়? ভালো নয়? আরে বলেন কি আনন্দ বাবু, এরকম চমৎকার গহনা আজকাল কেউ দেখতেই পায় না। এরকম গয়না চলন ছিল সেই নবাবী আমলে। কতদিন হয়ে গেল এরকম গয়না দেখিনি। এরকম দু চারটে খদ্দের পেলে তো বিরাট ব্যাপার স্যাপার। ওর দাম বলতে পারেন? আর নিশ্চয়ই পারি, আপনি বসুন বসুন, वहां पर बैठिए आप। मैं बोलता बहुत महंगा, बहुत ही महंगा गहना। या देखिए, 10 लाख से तो बिल्कुल कम नहीं। मैं कम ही बता रहा हूं आपको। 10 लाख तो होगा ही होगा, एकदम आंख बंद करके। 10 লক্ষ টাকা? বাক্সের ভিতর ছিল নানা রকম রত্নখচিত অলংকার। শুনে আনন্দর মাথা ঘুরে গেল। 10 লক্ষ টাকার ভার বহন করে এখানে এসেছে সে, অথচ এতক্ষণ কিছুই অনুভব করতে পারেনি। 10 লক্ষ টাকা এতই হালকা? ওদিকে আনন্দ ঘর থেকে বেরিয়ে আসবার পরই মহেন্দ্র নারায়ণ গম্ভীর স্বরে বললেন, শোনো চন্দ্রমোহন, এখানে আজ আমার মিনিট কয়েকের বেশি থাকবার উপায় নেই। কিছুদিন আগে কলকাতার এক রঙ্গালয়ে তোমার ভ্রাতুষ্পুত্রকে আমি দেখেছিলাম। আমি তাকে বিবাহ করতে চাই। চন্দ্রবাবু সচকিত চোখে মহারাজের মুখের পানে তাকালেন। প্রথমে কি বললেন বুঝতে পারেননি, পরে যখন বুঝলেন তখন তার মাথা ঘুরে গেল। মহারাজা অবিচলিত কণ্ঠে বললেন, তুমি অবাক হচ্ছ কেন? আমার চেয়ে ধনী পাত্র পাওয়ার আশা তুমি করো নাকি? চন্দ্রবাবু তখন কোনো জবাব দিতে পারলেন না। কেবল এই অদ্ভুত প্রস্তাব বা বিষয়ের জন্য নয়, আগন্তুককে দেখে তার বুকের ভিতরে জাগ্রত হয়েছে কেমন একটা অজ্ঞাত আতঙ্ক। সেখান থেকে তার পালিয়ে যাওয়ার ইচ্ছে হলো, কিন্তু কেবল ভদ্রতার খাতিরেই যেন তিনি সেই ইচ্ছে দমন করলেন। অনেক কষ্টে শেষটা তিনি বললেন, মহারাজা বাহাদুর, আপনার প্রস্তাব শুনে নিজেকে ভাগ্যবান মনে করছি, কিন্তু লীলা বালিকা নয়। তার মত না নিয়ে আপনাকে কেমন করে কথা দেব বলুন তো? চন্দ্রমোহন, আমাকে ছলনা করার চেষ্টা করো না। আমি জানি তুমি লীলার একমাত্র অভিভাবক। তোমার অনুরোধ ও কিছুতেই অমান্য করবে না। মহারাজা সামনের দিকে 2 পা এগিয়ে এলেন। চন্দ্রবাবু পিছিয়ে গেল। তার ভয় আরো বেড়ে উঠল। এই অদ্ভুত মূর্তির কাছে একলা থাকাও যেন বিপজ্জনক। তিনি মনে মনে প্রার্থনা করলেন, হে ভগবান, আনন্দকে অবিলম্বে আমার কাছে পাঠিয়ে দাও। মহারাজা অধীর কণ্ঠে বললেন, বলো তোমার কি মত? কিন্তু মহারাজা, আপনার জাতি? আমার জাতি? তুমি কি জানো না রাজারা সব জাতেই বিবাহ করতে পারে? কিন্তু? আর কোনো কিন্তু নয়। শোনো, সেই ছোকরা বাক্স নিয়ে ফিরে এলেই বুঝতে পারবে তার ভিতরে আছে লক্ষ লক্ষ টাকার জড়োয়া গয়না। এ গয়না পাবে লীলাই। তার উপরে যৌতুক স্বরূপ আমি দেব আরো 10 লক্ষ টাকা। এর পরেও তোমার আপত্তি আছে? মহারাজা নিষ্পলক নেত্রে চন্দ্রবাবুর দিকে তাকালেন। চন্দ্রবাবুর মনে হলো সেই জ্বলন্ত দৃষ্টি যেন তার সমস্ত ইচ্ছা শক্তি হরণ করে নিচ্ছে। তার মুখ দিয়ে যেন ইচ্ছার বিরুদ্ধেও বেরিয়ে গেল, আমার কোনো আপত্তিই নেই। এই সময় গয়নার বাক্স নিয়ে ফিরে এলো আনন্দ। তাকে দেখে চন্দ্রবাবু যেন মনের ভিতরে খানিকটা জোর পেলেন। ভাবলেন, আর একটু আগে যদি ছোকরা আসতো তাহলে এই সমস্ত কথা তিনি দিতেন না।
জুরি বলল বাক্সের ভিতরে নাকি 10 লক্ষ টাকার গয়না আছে। শুনলে? চন্দ্রবাবু নিজের মনকে এই ভেবে প্রবোধ দিতে চাইলেন, মহারাজা দেখতেও সুপুরুষ নন, বয়সও নবীন নন, কিন্তু লীলা হবে মহারানী আর সম্পত্তিও পাবে 20 লক্ষ টাকার। তার পক্ষে যেটা কল্পনাতীত। সুতরাং এমন বিবাহে সম্মতি দিলে আমার পক্ষে বিশেষ অন্যায় হবে না। কিন্তু মহারাজা, আমার একটি আর্জি আছে। বলো। বিবাহের আগে লীলার সঙ্গে আপনার পরিচয় হওয়া উচিত। আজ আর সময় নেই। কাল ঠিক সন্ধ্যা 8টায় আমি আবার তোমার বাড়িতে যাব। আমার ঠিকানাটা জানেন? জানি। গয়নার বাক্সটা তোমার কাছেই রেখে গেলাম। একটা রসিদ দিই? কোনো দরকার নেই। আমাকে ঠকাতে পারে এমন কোনো মানুষকে আমি জানি না। চন্দ্রবাবুর মনে হলো ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল যেন একটা অপার্থিব ছায়া। আনন্দ নিজের সন্দেহ ভঞ্জনের জন্য আজও গিয়ে দাঁড়ালো জানালার ধারে, কিন্তু আজও মহারাজা বাহাদুরকে সদর দরজা দিয়ে বাইরে বেরোতে দেখলেন না। ব্যাপারটা বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত, বড়ই ভয়াবহ। কিন্তু মুখে সে কিছুই প্রকাশ করল না। আর এসব কথা নিয়ে আলোচনা করবার মতো মনের অবস্থাও ছিল না তার। সে বুঝল তার সুখের মেঘে আগুন লাগতে আর বেশি দেরি নেই। যাকে কেন্দ্র করে তার ভবিষ্যতের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিকশিত হয়ে উঠেছিল, এইবারে সেই দেবীকে বিসর্জন দিতে হবে অশ্রুজলে। তবু সে স্বার্থপর হতে চায় না। লীলা যদি সুখী হয়, হোক হোক সে মোহনপুরের মহারানী। কে এই মহেন্দ্র নারায়ণ? সে কি সত্যি লীলাকে বিয়ে করতে চায়? তবে কি আনন্দরা লীলাকে পাওয়া হবে না? আর মোহনপুরের শ্মশান নামকরণটাই বা কেন হলো? এইসব পরবর্তী কাহিনী জানতে আপনারা শুনুন আগামী মঙ্গলবার ঠিক রাত 9টায় হেমেন্দ্র কুমার রায়ের মোহনপুরের শ্মশান দ্বিতীয় এবং অন্তিম পর্ব, শুধুমাত্র গল্প শোনার আড্ডায়। হিমাংশুর ভূমিকায় শ্রেয়ান, শঙ্কর বসু প্রিয়ব্রত, চন্দ্রমোহন অনিরুদ্ধ, আনন্দমোহন সোহেল, মহেন্দ্র নারায়ণ অনুভব, ভিডিও এডিটিং প্রিয়ব্রত, পোস্টার অ্যান্ড থাম্বনেল ডিজাইন মিঠুন, জহুরির ভূমিকায় প্রিয়ব্রত। আগামী মঙ্গলবার ঠিক রাত 9টায় গল্প শোনার আড্ডা বাকি কাহিনী আপনাদের জানাবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন এবং শুনতে থাকুন গল্প শোনার আড্ডা।